যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই ইট ভাঙলে, একটা করে ইট ভাঙলে, একটা করে বালু খসাইলে তার আমলনামায় একটা করে নেকি লেখা হবে। ওর যদি মাইরে আলায় তো আরো আনন্দ করি, তো আরো আনন্দ করি। কেমন লাগতেছে? আমি আনন্দ করতেছি। একটা সরকার যখন থাকে তখন যদি এই ধরনের ঘটনা ঘটে, কারো বাড়িতে হামলা হয়, আজকে ওইখানে বঙ্গবন্ধুর বাড়ি হামলা হয়েছে তা তো না, আরো অনেকের বাড়িতে হামলা হয়েছে। যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। উপদেষ্টা পরিষদের সভায় টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সভায় সিদ্ধান্ত হয়। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই ইট ভাঙলে, একটা করে ইট ভাঙলে, একটা করে বালু খসাইলে তার আমলনামায় একটা করে নেকি লেখা হবে। বাংলার জনগণ চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই। এটা হলো 32-এর সেই ধ্বংসস্তূপ। যুগে যুগে যারা জুলুম করেছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, তাদের পরিণতি এটাই হয়েছে। এবং ভবিষ্যতে যারা জুলুম করতে চাচ্ছে, মানুষের উপর জুলুম করছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, তাদের পরিণতিও ঠিক একই হবে। তারা যদি এই অন্যায় অত্যাচার মানুষের উপর জুলুম বন্ধ না করে। এই যে আমাদের সামনে স্পষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, এক স্বৈরাচার যে এই বাড়িতে বসে স্বৈরতন্ত্রের ছকাত্ত, তাদের পরিণতি আজকে কেমন হয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি স্পষ্ট। মানুষের মধ্যে কতটা আনন্দ আমরা অতীতেও দেখেছি এবং ভবিষ্যতেও দেখতে পাবো। যেভাবে কোনো মানুষ অন্য কোনো সাধারণ মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় শাস্তি দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, যালিকা লাহুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। যে ব্যক্তি অন্য কোনো মুসলমানকে বা অন্য কোনো নিম্ন পর্যায়ের মানুষকে অত্যাচার করবে, নিম্ন পর্যায়ের মানুষের উপরে জুলুম করবে, তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় শাস্তি দিবেন। যেমনভাবে আমরা কিছুদিন আগে দেখতে পাই, শেখ হাসিনা আমাদের এই দেশে 16 বছর ধরে মানুষের উপরে কি পরিমাণ অত্যাচার করেছে। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। শাসক আসবে, তারা এটার থেকে শিক্ষা নেওয়া দরকার যে ভবিষ্যতে যদি আমরা জনগণের উপর এভাবে স্টিম চালু করি, আমাদের পরিণতি এর থেকে আরো ভালো ভয়াবহ হবে। কারণ বাংলার জনগণ মরতে জানে, বুকে গুলি নিতে জানে, কিন্তু কোনো স্বৈরশাসকের ঠিকানা বাংলার জমিনে আরটাই হবে না। বাংলার জনগণ চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই, অর্থপাচার মুক্ত বাংলাদেশ চাই। দৃশ্যমান এবং প্রকৃতভাবে যারা জড়িত ছিল তারা এখনো প্রশাসনে চাকরি করছে, তারা এখনো এই দেশে আছে, তারা দেশের বাইরে পালিয়ে যায়নি। এবং কি ওবায়দুল কাদের সহ আরও বড় বড় এমপি মন্ত্রীরা এখনো সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা কিন্তু এই দেশে আছে, এবং কি প্রশাসনের পৃষ্ঠপোষকতা কিন্তু এই দেশে আছে। তারা ভারতে যায় নাই, তারা কোনো দেশের বাইরে যায় নাই। তাদেরকে অতি দ্রুত তাদেরকে বের করে দেওয়া হোক। জনগণের মঞ্চে শাহবাগে আমরা তাদের বিচার করব, শাহবাগে সবার সামনে তাদেরকে বিচারের মুখোমুখি করবো। জনগণের এত ক্ষোভ কেন? যারা এই ফ্যাসিবাদী সরকারকে উত্থাপন করতে পারছে, দেশের মধ্যে যত রকমের দুর্নীতি, আমলা কামলা যারা আছে তাদেরকে উৎখাত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এই ছাত্র জনতা। এরাই পারবে, এদেরকেই প্রয়োজন। দেশে কোনো অন্য রকম ফ্যাসিবাদী লোক, সরকার এবং কি আমলা কামলা তাদের কোনো প্রয়োজন নাই। এখন শিক্ষিত সমাজের মধ্যে আমরা ছাত্রদের কাছে এটাই দাবি করি। ওর যদি মাইরে আলায় তো আরো আনন্দ করি, তো আরো আনন্দ করি। কেমন লাগতেছে? আমি আনন্দ করতেছি, আমরা আনন্দ লাগে, আমার তো খুশি লাগে। ওরা যদি ফাঁসি দিয়ে হালাইতো, আর ফাঁসি দিয়ে যদি হালাইতো, ওর আমরা আরো খুশি, আরো খুশি, আরো খুশি। ও যেভাবে করতেছে এগুলি কেউ করে না। ওদের গরিবের হক মাইরা যদি খায়, এ কোনোদিন হয়নি। এর লেগে দেখ সর কেমনে ছাত্ররা লুট করে দূরেছে। দেখা যাইতেছে যে ভারতে বসে চক্রান্ত করতেছে, এই বিষয়টা কেমন? পৃথিবীর মধ্যে সবাই চক্রান্ত দিতেছে, পৃথিবীর মধ্যে সবাই, একলা একজনে না। ওই একলা একটা মহিলা হইয়া দেশটা ব্যাগ জাল করে লাইতেছে। আর সাহেবের মসজিদের সামনে যদি দুই একটা পয়সার লেগে বই, এ আমাকে বিকুতি বানা, আমাকে ফকট মকট পুলিশ দিয়ে ধরায় লয়ে যায়। 1 বছর 2 মাস থেকে এসে আমাকে গার্জিয়ান নেই। এই গার্জিয়ানে তাহলে কি নাই যেন হেবারে রোজার মধ্যে 1 সপ্তাহ পরে আমার এমনি সাইডে দিছে,
800-700 টাকা দিছে আমাকে গাড়ি ভাড়া, এই আর সব কিছু ধ্বংস করে খাইছে। আর এমনি তো সেই আনন্দ লাগতেছে, এই লাগে আনন্দ লাগতেছে। ওর যদি মাইরে আলায় তো আরো আনন্দ করি, তো আরো। আপনি যদি খেয়াল করেন 5ই আগস্ট যেটা ঘটেছিল, সেই সময় একটা শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন, বা উনার ভাষায় উনি পালাতে বাধ্য হয়েছিলেন, কিন্তু দেশে কোনো সরকার ছিল না। কাকে কে দোষ দেবেন? তখন এমন এক পরিস্থিতি দেশের মধ্যে বিরাজ করছিল, একটা আহ অরাজকতা পরিস্থিতি সেদিন তৈরি হয়েছিল, সেটা আমরা অ্যাকসেপ্ট করতে হয়েছে আমাদের। এটা মানে না করে কোনো উপায় ছিল না, যে না এটা এই করা যেত সেই করা যেত, বলা যায় যে বহু কিছু করা যেত, কিন্তু বাস্তবতা ছিল যে সেদিন এটা প্রতিরোধ করার ক্ষমতা কারো ছিল না, বা থাকলে একমাত্র ইয়ের ছিল, আর্মি ছিল, কিন্তু তারা সেটাই ওই জায়গায় অ্যাকশন নেয় নাই। জনতার সাথে তারাও সুর মিলিয়ে এটা যা ঘটার করতে দিয়েছিল। কিন্তু গতকাল যেটা ঘটলো বা এখনো যেগুলো ঘটছে, এখানে তো সরকার আছে। একটা সরকার যখন থাকে তখন যদি এই ধরনের ঘটনা ঘটে, কারো বাড়িতে হামলা হয়, আজকে ওইখানে বঙ্গবন্ধুর বাড়ি হামলা হয়েছে তা তো না, আরো অনেকের বাড়িতে হামলা হয়েছে, ঢাকার বাইরেও হচ্ছে। তো এই যে এক একটা হামলা, এগুলোতে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ, সাধারণ মানুষ বলবো না এগুলো, আমি বলবো যে যে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বা এই গণ অভ্যুত্থানের সমর্থক কিছু লোকের যে উন্মাদনা, সেটা যেমন সত্য, তেমনি এটাও তো সত্য যে সরকার সম্পূর্ণরূপে নীরব হয়ে আছে। সরকারের কোনো একটা শব্দ নাই এই পর্যন্ত। আমি আপনার সঙ্গে যখন কথা বলছি সেই পর্যন্ত, তখন পর্যন্ত সরকারের কোনো একটা শব্দ উচ্চারণ করে নাই। তো একটা দেশে এই ধরনের ঘটনা ঘটার পরে আপনার একটা সাধারণ লোকের বাড়ি ও যদি আক্রান্ত হয়, সাধারণ লোকের বাড়ির সামনেও যদি কিছু লোক হ্যারাসমেন্টের শিকার হয়, এবং একটা লুটপাটের দৃশ্য আমরা দেখতে পাই, সরকারের অবশ্যই সেখানে অ্যাক্ট করার প্রয়োজন আছে। সরকার যখন সেটা অ্যাক্ট করে না, তখন বুঝতে হবে যে হয় সরকার এটা সমর্থন করছে, কিংবা সরকার এখানে অকার্যকর। এই জিনিসটা আমাকে আহত করছে, যে সরকার যদি করে যে না আমরা এটা সমর্থন করছি, তো সেটাও প্রকাশ্য করো, তাহলে কোন পলিসিতে এটা করছো সেটা থাকা উচিত। আর যদি পলিসি না থাকে, তাহলে যেটা হচ্ছে সেই যে মব দিয়ে কারো বাড়িতে আক্রমণ করা, এবং এই কালচার যদি চলতে থাকে, তাহলে এটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো যেমন নয়, তেমনি সরকারের জন্য ভালো নয়। কারণ আপনি আগুন নিয়ে খেলা শিখিয়ে দিচ্ছেন, আগুন ধরিয়ে দিচ্ছেন। এক একজনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া মানে হচ্ছে যে এটা শেষ না। এই আগুনের শেষ কোথায় হবে আমরা কেউ জানি না। এখন এইগুলোর পক্ষে যখন বলা হবে, তখন বলে যে এরা স্বৈরাচারের দোসরের পক্ষে কথা বলছে। এগুলো আরেক ধরনের মূর্খতা। যে স্বৈরাচারের দোসরেরও আবার, যাদেরকে আমরা মিন করছি, তাদেরও আবার মূর্খতা যে এই সরকারের সমালোচনা করছেন, এই সরকারকে তো আপনারাই সাপোর্ট করছেন। আমরা করবো না কেন? তোমরা যেগুলো করেছিলে তার তুলনায় যেটা হয়েছে সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার লোকজন এটা এটা এখনো বিশ্বাস করতে পারছে না শেখ হাসিনা ইজ দ্য আউটস্টেড প্রাইম মিনিস্টার। তার যে এই কথাটা আমি আপনি এখানে থামাই একটু তাহলে। আপনি যে কথাটা বলতে যাচ্ছেন শেখ হাসিনা সম্পর্কে, এই জন্য আমি থামালাম। যে এটাও তো অনেকে বলছেন, এবং আমি নিজেও ফিল করি, যে এই যে কালকে যে ঘটনাটা ঘটলো, শেখ হাসিনা যে এই সময় একটা ভাষণের কথা বলেন, ভাষণ দেবেন, তাও আবার মানে ছাত্রলীগের প্ল্যাটফর্মে, ওদের ওয়েবসাইটে দেখানো হবে, এটসেট্রা এটসেট্রা। তো এই ভাষণটা কি এই ঘটনাগুলোকে উস্কে দিয়েছে, অথবা এই ভাষণটা কি আসলে জরুরি ছিল, অথবা এই ভাষণটার মধ্যে কি আপনি তেমন কিছু পেয়েছেন যা নাকি না শুনলে জাতি হিসেবে আমাদের বিরাট ক্ষতি হয়ে যেত? একজাক্টলি, আমি সেই কথাই আপনাকে বলছিলাম যে শেখ হাসিনা এই বাস্তবতা মানতে পারছেন না। উনি একজন আউটস্টেড প্রাইম মিনিস্টার। শেখ হাসিনার দলের লোকরাও এটা মানতে পারছে না। তারা মনে করছে যে তারা 5ই আগস্টের আগের অবস্থানেই আছে। না, 5ই আগস্ট একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে দেশের মধ্যে। সেই পরিবর্তনের সেই বাস্তবতা আপনাদেরকে মেনে নিতে হবে। সেই বাস্তবতা হচ্ছে যে আপনাদের ক্ষমতায় আসতে অপেক্ষা করতে হবে। কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছে না। আপনি যদি খেয়াল করে থাকেন, 15ই আগস্টও কিন্তু উনি কর্মসূচি দিয়েছিল সারা দেশ থেকে লোক আনার জন্য, ঢাকা শহরে জমায়েত করার জন্য। তো কি উদ্দেশ্য ছিল সেটা? অবশ্যই সেটা সেটা হচ্ছে চ্যালেঞ্জের ফেলে দেওয়া। তো এখনো উনি যেগুলো করছেন, এগুলো উনি উনার একটা লিডারশিপ কোয়ালিটি, যেটা আমরা এতদিন ধরে দেখে আসছি। যেটা বাংলাদেশে আমরা যদি বলি যে বঙ্গবন্ধুর পরে কোনো জাতীয় নেতাকে যদি আমরা স্বীকৃতি দিই, সেটা জিয়াউর রহমান। তারপরে যদি আমরা 90 দশকে আসি, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তারা দুজনই আমাদের একটা প্রতীক রাজনৈতিক। এই 4 জন ছাড়া তো আমাদের বড় দাগে কেউ নাই। কিন্তু শেখ হাসিনা যে সমস্ত কার্যকলাপ করছেন এখন ক্ষমতা হারিয়ে, তাতে মনে হচ্ছে যে উনি আসলে মানে এমন সব আচরণ করছেন, যেটা দিয়ে ওনাকে ওনার রাজনৈতিক প্রজ্ঞা আসলে কতটুকু আছে, সেটার অভাব যে আছে
সেটা দেখা দিয়েছে। উনি যে গত 16 বছর কিভাবে এই দেশটাকে শাসন করেছেন সেটা নিয়ে এখন প্রশ্ন আসছে যে উনার রাজনৈতিক বুদ্ধিমত্তা কতটুকু। উনার তো এটা বোঝা উচিত আওয়ামী লীগের সেই অবস্থানে নেই, তাহলে সেই অবস্থানে যাওয়া পর্যন্ত ওনার অপেক্ষা করতে হবে। ওনার কি প্রয়োজন আছে যে ছাত্রলীগের ইয়েতে এখনই বক্তৃতা দেওয়ার? উনি মাঝখানে উনি কতগুলো সংগঠনের দেশের ভিতরে প্রবাসী সংগঠনের ওই ব্যানারেও বক্তৃতা দিয়েছেন, কিন্তু এই কালকে যেটা দিচ্ছেন সেটা একেবারে জাতির উদ্দেশ্যে সরাসরি। আমি অতটাই আসবো।